গত 24শে জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হয় এলএলবি ফাইনাল এক্সামিনেশন 2022 এর তৃতীয় পত্র অপরাধ আইন এবং ফৌজদারি কার্যবিধি এর পরীক্ষা। তো প্রথম প্রশ্ন ছিল 1 ক, অপরাধের সংজ্ঞা দাও এবং অপরাধের উপাদানগুলো বর্ণনা করো। কতিপয় প্রখ্যাত মামলার বিশেষ উল্লেখ সহ সাধারণ ইচ্ছা ও সাধারণ উদ্দেশ্য এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রশ্ন 1 খ, আঘাত কি, কখন তা গুরুতর আঘাতে পরিণত হয়? বলপূর্বক স্বীকারোক্তি আদায় কিংবা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি বর্ণনা করো। প্রশ্ন 2, আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝো? দণ্ডবিধির আওতায় কখন এবং কিভাবে একজন এই অধিকার প্রয়োগ করতে পারে? এই ধরনের অধিকার প্রয়োগের ক্ষেত্রে আইনকে কোনো বাধা নিষেধ আরোপ করে? কখন এই অধিকার একজন অপ্রকৃতিস্থ ব্যক্তি এবং নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে প্রয়োগ করা যায়? কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? 3 ক, অপরাধজনক অনধিকার প্রবেশের সংজ্ঞা দাও। এই অপরাধের উপাদানগুলো উল্লেখ করো এবং এই অপরাধের সর্বোচ্চ শাস্তি কত? গৃহে অনধিকার প্রবেশ ও গৃহভঙ্গের মধ্যে পার্থক্য দেখাও। 3 খ, জালিয়াতি কি? একটি মিথ্যা দলিল প্রণয়ন বলতে কি বোঝায়? উদাহরণ দাও। কোন ক্ষেত্রে একজন লোক তার নাম স্বাক্ষর করার জালিয়াতির দায়ে দোষী হতে পারে? ক, জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করে। ক, এখানে কি অপরাধ সংগঠন করেছে? অপরাধজনক অনধিকার প্রবেশের ক্ষেত্রে মানে ট্রেসপাসিং যেটা, এটার ক্ষেত্রে মিনিমাম শাস্তি হলো 1 মাস। যে ঘুরে আসলো কিন্তু কিছুই করলো না, চুরিও করলো না, এমনি ঢুকছে দেখছে, এটা হলো 1 মাস। আর যদি বড় কিছু করে থাকে সেক্ষেত্রে 7 বছর সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সাজা হতে পারে। আর হাউস ব্রেকিং মোটামুটি গুরুতর অপরাধ। তো তবে কেউ যদি হাউস ব্রেকিং করে কোনো খুন করে ফেলে তখন কিন্তু এটার হাউস ব্রেকিং এর মামলা থাকবে না, তখন এটা হয়ে যাবে মার্ডার কেস। মার্ডার কেস যদি নাও হয়, অপরাধজনক নরহত্যার কেসও হতে পারে। অপরাধজনক নরহত্যার সর্বোচ্চ সাজা 10 বছর পর্যন্ত। আর মার্ডার কেস 302 ধারা, এটার শাস্তি হলো যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। 4, নিম্নলিখিত ঘটনায় এক্স কোন অপরাধ করেছে কিনা বল। ক, এক্স একজন কর্মকার যাকে একদল টাকা ধরে নিয়ে তখনই তার জীবননাশের হুমকি দ্বারা তাকে দিয়ে ওয়াই এর বাড়ির তালা খোলায়। ডাকাত দল, যাদের সংখ্যা ছিল 10, ওয়াই এর বাড়িতে ঢুকে লুট করে এবং ওয়াই এর পুত্রকে হত্যা করে। যদি জোর করে বাধ্য করে এরকম করা হয় তবে সেক্ষেত্রে কোনো দোষ থাকে না। তবে না করার যদি সুযোগ থাকে এবং সেটা যদি কেউ না করে তাহলে সেও সমান অপরাধী হয়ে যাবে। আর তালা খোলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোনো লুটপাটের সহযোগী হলে রেহাই নেই। খ, এক্স একজন চিকিৎসক এবং সরল বিশ্বাসে সে তার রোগীকে জানায় সে সুস্থ হবে না এবং মারা যাবে, যা শুনে রোগীটি মর্মাহত হয়ে মারা যায়। এটার ব্যাপারটা হলো, এটা সেকশন 88 আছে যে এক্ষেত্রে চিকিৎসকের কোনো দোষ থাকবে না, কারণ চিকিৎসক তাকে ইচ্ছাকৃতভাবে খুন করেনি বা হত্যা করেনি। নরহত্যা, হোমিসাইড যেটাকে বলে, কালপেবল হোমিসাইড, এটা করেনি। এক্ষেত্রে চিকিৎসকের ইচ্ছাধীন বা উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু ছিল না। সে সরল বিশ্বাস বা গুড ফেইথে অপারেশন করে। আসলে রোগীর ভাগ্য খারাপ, এই কারণে সে মারা যায়। এই জন্য আইনত চিকিৎসক দায়ী হবেন না। গ, এক্স সিকে আঘাত করে এটা জানা সত্ত্বেও যে সি একজন সরকারি কর্মচারী এবং তার সরকারি দায়িত্ব পালনে কর্মরত আছে। যদি ঘটনার সময় এক্স সি এর অবস্থান সম্পর্কে না জেনে ঘটনা ঘটত তবে তার ফলাফল কি হতো? ফলাফল হতো সেক্ষেত্রে 323 ধারা অধীনে
সামান্য আঘাতে 1-2 মাস জেল হতো, কিন্তু যেহেতু সরকারি কর্মচারী এখন সর্বনিম্ন জেল হবে বিনাশ্রম বা রিগরাস অথবা সিম্পল বা সশ্রম বা রিগরাস এবং বিনাশ্রম বা সিম্পল, এইটা হবে মিনিমাম 2 বছর, 2 থেকে 3 বছর। আচ্ছা, 4 ঘ, বি কর্তৃক প্রকাশিত বই সম্পর্কে এক্স বলল যে বি এর বইটি অশ্লীল। বি নিশ্চয়ই একজন নোংরা মনের ব্যক্তি। এখানে ডিফ্যামেশনের অপরাধ করা হয়েছে, তবে এটা যদি ওপেনিং সেরিমনিতে ক্রিটিসিজম হিসেবে বলা হতো লেখকের সামনে, তবে সেক্ষেত্রে এটা অপরাধ হতো না, এটা ক্রিটিসিজম হতো, অর্থাৎ সমালোচনা করার সুযোগ আছে, কিন্তু বদনাম করা, নিন্দা করা অন্যান্য জায়গায় বা নামে বেনামে এটা করা যাবে না। এটা করলে ডিফেমেশন 500 ধারার অপরাধ হবে। 5 ক, বাংলাদেশ দণ্ডবিধিতে কোন কোন অপরাধের উল্লেখ আছে যার জন্য মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনো শাস্তি নেই? আলোচনা করো। বাংলাদেশ দণ্ডবিধি আইনের 34 ও 107 ধারার মধ্যে পার্থক্য নির্ণয় করো। 5 খ, বাংলাদেশ দণ্ডবিধি আইনের 511 ধারা অনুসারে অপরাধ করার জন্য কোন কোন প্রচেষ্টা শাস্তিযোগ্য? প্রচেষ্টার জন্য শাস্তি দানের সমর্থনে এই ধারায় কি কি প্রমাণ করা আবশ্যক? 6 ক, এজাহারের সাক্ষ্যগত মূল্য কি? ফৌজদারি মামলায় আনুষ্ঠানিক চার্জ গঠনের উদ্দেশ্য কি এবং একটি চার্জে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? একটি চার্জশিট বা ফাইনাল রিপোর্টে কি কি বিষয়বস্তু থাকতে পারে? ফৌজদারি কার্যবিধিতে পূর্বের বিচার ঘোষিত দণ্ড বা খালাস কখন নতুন বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বাধা বলে গণ্য হয় তা উদাহরণ সহ আলোচনা করো। 7 ক, পুলিশি তদন্ত কি? সাম্প্রতিক বা সর্বশেষ সংশোধনী উল্লেখপূর্বক বিচার পর্যন্ত পুলিশি তদন্তের বিভিন্ন স্তরগুলো সংক্ষেপে বর্ণনা করো। 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে কি কার্যপ্রণালী অনুসরণ করা হবে বর্ণনা করো। ফৌজদারি কার্যবিধিতে পুলিশকে অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? থানার ভারপ্রাপ্ত অফিসার একটি অধর্তব্য অপরাধ সংগঠনের খবর পেলে তার করণীয় কি আলোচনা করো। 8 আপিল কি? ইহা কিভাবে রিভিশন হতে পৃথক? যে অবস্থায় ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডগুলো আপিলযোগ্য নয় তা উল্লেখ করো। খালাস ও অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল চলে কি? 9 ক, আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তার বিরুদ্ধে মামলা রুজু করার পদক্ষেপ কি? কখন আদালত একজন অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি ট্রোকের আদেশ দিতে পারেন? পলাতক ঘোষিত আসামির সম্পত্তি ট্রোক আবদ্ধ হলে তা পুনরুদ্ধারের পদ্ধতি আলোচনা করো। 9 খ, পার্থক্য নির্ণয় করো আপোষযোগ্য ও আপোষ অযোগ্য অপরাধের মধ্যে, আদালত গ্রাহ্য এবং আদালত অগ্রাহ্য অপরাধের মধ্যে। 10 ক, ওইসব শ্রেণীর অপরাধের কথা আলোচনা করো যার জন্য শুধু বিশেষ ব্যক্তির নালিশের ভিত্তিতে আদালতে মামলা রুজু করা যায়। ফৌজদারি কার্যবিধিতে সাক্ষ্য বিষয়ে বিধিবদ্ধ বিশেষ বিধানগুলো কি কি আলোচনা করো। 10 খ, ফৌজদারি আদালত কর্তৃক কোনো অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজিরায় বাধ্য করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে তা আলোচনা করো। বন্ড বাজেয়াপ্ত করতে আদালত কি কার্যপদ্ধতি অনুসরণ করবে তা আলোচনা করো। আদালতে কাউকে হাজির করার জন্য প্রথমে সমন জারি করা হয়। সমনে সে নিজে না আসলে তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট বা পরোয়ানা দেওয়া হয় পুলিশ ওসি বরাবর, থানার ওসি বরাবর। সেটাতেও যদি পুলিশ আসামিকে ধরতে না পারে বা খুঁজে না পায়, সেক্ষেত্রে আসামির ছবি এঁকে বা ফটোগ্রাফ দিয়ে বিভিন্ন জায়গায় ছবি লাগানো হয়, এটাকে বলে হুলিয়া। এছাড়া ক্রোকের ক্ষেত্রে যে জিনিসগুলো ইনস্ট্যান্ট বিক্রি করে দেওয়া যায়, যেমন বা পচনশীল জিনিস বা পশু পাখি, হাঁস মুরগি, এগুলো আগে ইনস্ট্যান্ট বিক্রি করে দেওয়া হয়। বাকি যেগুলো পরবর্তীতে বড় বা স্থাবর টাইপের, সেগুলো পরে বিক্রি করা হয় নিলামে তুলে। আদালতের মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেলের ব্যবস্থা আছে। পুলিশের তদন্ত রিপোর্ট মামলার রায়ে খুব প্রভাব ফেলে, তবে কোনো কারণে সেটা পছন্দ না হলে নারাজি আবেদন করতে হয়, তাহলে পুনঃ তদন্তের আদেশ দিয়ে আবার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেয় আদালত।
এটা একটা ভালো প্রক্রিয়া। তো আজকে সময় শেষ, তো ধন্যবাদ, আবার দেখা হবে।